শীতের দিনে বৃষ্টি বড় বেয়ারা। আর এবছর কলকাতায় যেমন ঠান্ডা পড়েছে, তার সাথে আজকের আকাশটাও কালো মেঘে ঢেকে গেছে। সকাল থেকে মনে হচ্ছিল যেন অগণিত নিঃশব্দ কালো কালো শকুনের দল মেঘের মতো আকাশে উড়ছে। এমন বেয়ারা দিনে মটলেনই আমাদের আদর্শ গন্তব্য। সুতরাং আমি আর কিশোরী সময় নষ্ট না করে ঠাকুরমশাইয়ের প্রাপ্য দক্ষিণা বাবদ 1 প্যাকেট পাসিং শো আর গরম গরম তেলে ভাজা ঠোঙা নিয়ে হাজির হয়ে গেলাম সেই সংকীর্ণ গলি পেরিয়ে শতাব্দী প্রাচীন বাড়িটায়। সামনেই ভাঙা পোস্টার আর ঝোলা দরজা। এখনও সেখানে লেখা রয়েছে তারানাথ জ্যোতির্বিনোদ। শীতের ছোটবেলা তখন সবে ঢলেছে। আমরা তারানাথের গৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বৃষ্টির ফোঁটাগুলো পাকা সিঁদুরের মতো রঙিন হয়ে বড় বড় ফোঁটায় পুরনো দেওয়ালের উপর শব্দ করে পড়তে শুরু করলো। যতই অতীত দিনের গল্প শোনান না কেন, আজকের ঠান্ডা দেখলাম তারানাথকেও বেশ কাবু করেছে। একটা মোটা খদ্দরের চাদর গায়ে চাপিয়ে আমাদের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে বললেন, এই না হলে এরকম একটা দিন জমে? কই রে চারি, বেশ একটু জব জবে করে তেল দিয়ে চাটি মুড়ি মা খেয়ে আনতো। আমাদের হাত থেকে তেলে ভাজা ঠোঙা নিয়ে চারি চলে গেল ভিতরে, আর আমরা বসলাম ঠাকুরমশাইকে ঘিরে। বসার সঙ্গে সঙ্গেই কিশোরী তার প্রথম ফোড়নটা কাটল। আজ খবরের কাগজে ছাপিয়েছে আধুনিক গবেষণায় নাকি উঠে এসেছে এসব জ্যোতিষ তন্ত্রবিদ্যা। এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়। গবেষণা? তারানাথের হাসির সঙ্গে সঙ্গেই বাইরে বজ্রপাতের শব্দ এলো কান ফাটিয়ে। তিনি উঠে গিয়ে কুলুঙ্গির কাছ থেকে দেশলাই নিয়ে এসে আমাদের নতুন বাক্সটা খুলে একটা সিগারেট ধরালেন। তার চোখ মুখ যেন জ্বলে উঠল ধক করে। বললেন, মহাশূন্যের প্রদীপ জানো? আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। তিনি সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে বললেন, তাহলে আধুনিক গবেষণা তোমাদের গল্প শোনার ইচ্ছাকে খর্ব করতে পারেনি, তাই তো? এটাই হচ্ছে মানুষের আদিম প্রবৃত্তি। আজ থেকে বহু বছর হয়তো এমন সব জিনিসপত্র মানুষ আবিষ্কার করবে যাতে মানুষের নানান কাজে এমনি এমনি মুহূর্তে হয়ে যাবে। কিন্তু তখনও মানুষের মনের মধ্যে এই আদিমতার প্রতি টানটা আজকের মতোই অক্ষুণ্ণ রয়ে যাবে, কারণ এই জিনিস তার আত্মার মধ্যে আছে। সে চাইলেও ঝেড়ে ফেলতে পারবে না। আমরা উসখুস করছি দেখে ঠাকুরমশাই হেসে বললেন, খুব ইচ্ছে করছে শুনতে, তবে মনে রেখো এই গল্প শুনলে মন ভালো হবে না। এই মেঘলা আকাশের মতো তোমাদের মনও হয়তো অন্ধকারে ডুবে যাবে, হয়তো বা আজ রাতের ঘুম উড়ে যাবে। কি তবুও শুনবে? আমাদের চুপ করে জাঁকিয়ে বসে থাকাই প্রমাণ করে দিল আমাদের উৎসাহ। চা এসে গেল ততক্ষণে, সঙ্গে আরও সমস্ত অনুষঙ্গ। সবাই মিলে সেসব শুরু করতে করতেই তারানাথ বললেন, তাহলে শুরু করি। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমি তখন যুবক, রাস্তায় বেরিয়েছি কি জানি কিসের টানে। বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে চষে বেড়াচ্ছি, এখন সাধকের কাপড় মাত্র সঙ্গী করে। সেবার আমার পথ পড়ল মানভূমের ধূসর পাহাড়ের কোরে, বজ্রভূমি অঞ্চল দিয়ে গিয়ে এক আদি শ্মশান পর্যন্ত, যার নাম ছিল করালেশ্বরতলা। তার মানে তো ওই এখনের পুরুলিয়া। বিড়বিড় করে কিশোরী বলল বটে, তবে তা ঠাকুরমশাইয়ের কানে পৌঁছালো না। ঠাকুরমশাই নিজের মনেই চায়ের কাপ ঠোঁটে ছুঁয়ে বলে চললেন, প্রাচীনকালে সে অঞ্চল বজ্রভূমি নামে পরিচিত ছিল এবং
এটি 16টি মহাজনপদের মধ্যে একটি ছিল বলে জৈন ভগবতী সূত্রে উল্লেখ আছে। এর মধ্যেই ঘরের কোণে চারি একটা প্রদীপ জ্বেলে দিয়ে গিয়েছিল। তারানাথের গল্পের মধ্যেই হঠাৎ লক্ষ্য করলাম ঘরের প্রদীপের আলো আচমকাই ম্লান হয়ে আসছে, আর চারপাশ যেন ক্রমশ অদ্ভুত রহস্যে ভরে উঠছে। হঠাৎ ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে থামলেন। তারপর খানিকটা মুড়ি তেলে ভাজা চিবোতে চিবোতে যেন খেই হারিয়ে যাওয়ার মতো করে বললেন, আপনি যাচ্ছেন আত্মা খুঁজতে? আত্মা? এখানে এক প্রদীপ আছে, মহাশূন্যের প্রদীপ। দেখো বাবা, আমি তোমার মতো জ্ঞানী মানুষ নই বা সাধকও নই, কিন্তু তাও জানি বাতাস বইলে সাধারণ প্রদীপ নিভে যায় বা দুলতে থাকে, কিন্তু এই প্রদীপের শিখা একইভাবে জ্বলে। ওর জ্বালানি হলো একটি আত্মার অনন্ত নরক যন্ত্রণা। আর যন্ত্রণা কি কখনো বাতাসে নিভে যায়? লোকটার এই খাপ ছাড়া কথাগুলোর পর আমি আর তাকে এড়িয়ে যেতে পারলাম না। জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা, কোথায় আছে সেই প্রদীপ? প্রদীপ নয়, আত্মার কথা বলুন। সে আত্মা কোনো সাধারণ লোকের নয়, সে হলো এক শয়তানি। না না, দৈত্য দানবী নয়, সে হলো এই সমাজেরই সৃষ্টি, মানুষের জ্বলন্ত পাপের ফসল। আর তার নাম মহাশূন্যা। আর এই নিরঞ্জন বসে বসে অপেক্ষা করছে তার হাত থেকে এই গ্রামকে রক্ষা হতে দেখার জন্য। সঙ্গে সঙ্গে বাইরে প্রবল বজ্রপাত হলো। চমকে উঠলাম আমরা। তারানাথ ততক্ষণে আর একটা সিগারেট ধরিয়েছেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, চিন্তা করো না, সে এখানে নেই, কিন্তু তার গল্প শুনতে শুরু করলে মনে হতে পারে যেন সে এই ঘরেই দাঁড়িয়ে আছে। এবার শোনো কিভাবে আমি করালেশ্বর তলা সংলগ্ন মুরারি গ্রামে পৌঁছালাম। লোকটা কিছুক্ষণ তেমন ভাবে বসে থাকার পর উঠে দাঁড়ালো। আমাকে বলল, আসুন ঠাকুরমশাই, যদি আপনার কৃপা হয় তবে আমার সাথে আসুন একটু। চললাম। পথের কয়েকটা বাঁক পেরিয়ে একটা গ্রামে পৌঁছানো গেল। নীল আকাশের নিচে কালো কালো পাহাড়ের কোলে লাল মাটি আর ধূসর ধুলোয় ঢাকা গ্রাম মুরাটি। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে গেছে ধূসরাক্ষী নদী। তখন বয়স ছিল অল্প, দেখার চোখ ছিল খাঁটি। জীবনের আনন্দ নিতে পারতাম। সেসব দিনের কথা ভাবলে মনে হয় এখন সব নিষ্প্রভ হয়ে পড়েছে। পরিষ্কার মনে আছে সেই দৃশ্য আজ এত বছর পরেও। গ্রামের রাস্তা ছেড়ে ছড়ানো পাথরের উপর দিয়ে দেখলাম নিরঞ্জন নদীর ওপারে যাচ্ছে। ধুতি কাপড় সামলে তাকে অনুসরণ করে চলতে লাগলাম। নদী পেরিয়ে আর কিছুটা এগিয়ে একটা টিলার ওপর দেখা গেল এক বিরান ভাঙা জমিদার বাড়ির কঙ্কাল সার চেহারা। নিরঞ্জন দেখলাম সেদিকেই চলেছে। রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে একটা লম্বা লাঠি। চলতে চলতে সে আপন মনে বলল, এদিকে একটু সাপের ভয় আছে ঠাকুরমশাই। মনে ভেবে পেলাম না যে সেই লাঠিটুকুর সাহায্যে কিভাবে সাপ দূর করবে। অবশেষে আমরা পৌঁছলাম গন্তব্যে। প্রবেশ পথে দেখলাম একটি বট গাছ। তার তলায় অবশ্য কয়েকজন গ্রামবাসী বসে আছে দেখে মনে হলো জায়গাটা একেবারেই পরিত্যক্ত নয়। লোকজনের আসা যাওয়া আছে এদিকে। যদিও পরে বুঝেছিলাম এরা এই জঙ্গল অরণ্যের মতোই বুনো। এদের সাপ, ব্যাঙ, ভূত, ভবিষ্যৎ কোনো কিছুরই ভয় নেই। এরা এই অরণ্যের সাথে থেকে থেকে অরণ্যেরই একজন হয়ে উঠেছে।
এরা প্রত্যেকেই আদিম অরণ্যের মতো আদিমতম আদিবাসীর দল। তাদের মুখে ভয় ও ক্লান্তির ছাপ। এগিয়ে গেলাম আমরা। একজন বৃদ্ধ কৃষক আমাকে দেখে সসম্ভ্রমে সরে বসে জায়গা করে দিল। আরেকটু এগোতে যাচ্ছি, সেই বৃদ্ধ তাড়াতাড়ি করে এগিয়ে এসে একটু ভয়ে ভয়েই বলল, নিন গোসাইজি, পথশ্রমে ক্লান্তি এসেছে নিশ্চয়ই আপনার। অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছেন, এই নিম জলটা পান করুন। খুশি হলাম। কাঠের এক বিশেষ ধরনের পিপেতে সেই ধূসরাক্ষের মিষ্টি জল পান করে শরীর আবার তাজা হয়ে উঠল। বুঝলে? বৃদ্ধ জিজ্ঞেস করল, কিন্তু আপনি এ জঙ্গলে কোথায় যাবেন? এই ধূসারক্ষীর নদীর তীরে একটা শ্মশান আছে শুনেছি, করালেশ্বর তলা। সেদিকেই যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু ভাবলাম এদিকে যখন এসেছি তখন আপনাদের গ্রামটাও একটু ঘুরে দেখি। সকলের মুখ দেখলাম হঠাৎ শুকনো হয়ে গেল। তারা পরস্পরের দিকে তাকালো। বৃদ্ধ একটু সংশয়ের সাথেই বললেন, যেদিকে যাচ্ছেন সাবধানে যাবেন। আর কালেশ্বরের শ্মশানে কি রাতেই যাবেন? গোসাইজি, সেখানে কি না গেলেই নয়? সেখানে ভালো কিছু নেই। ভালো না মানে? মানে কান্না শোনা যায় নদীর দিক থেকে। জলের শব্দের মাঝে মাঝে কান্না ভেসে আসে। মনে হয় এক মেয়ে মানুষের। সাধক জীবনে ঘরের টান ছেড়ে পথে বেরিয়েছি তো ভূত প্রেতের ভয়ে বসে থাকার জন্য নয়। আমার কথা সম্পূর্ণ করতে না দিয়েই আরেকজন গ্রামবাসী বলে উঠল, আপনি আপনি ভয় পান না? তা ভালো কথা। তবে তবে আজ রাতটা সেখানে থাকবেন না। এদের সাথে কথা বলছি ততক্ষণ নিরঞ্জন জঙ্গলের পাতার আড়ালে ঢুকে গিয়েছিল। তাই কথাগুলো মূলত আমার সাথেই হচ্ছিল। বললাম, ঠিক আছে, তোমাদের কথা মনে রাখবো। তবে ভয় তো মানুষের সঙ্গী। তবে শ্মশানে না থাকি, শ্মশানের কাছে থাকার একটা জায়গা তাহলে বলো আমাকে। গ্রামবাসীরা কিছুক্ষণ ইতস্তত করল। শেষে সেই বৃদ্ধ কৃষকই একটু ভেবে বলল, শ্মশানের পাশে একটু দূরে রঘু মাঝির কুঁড়ে ঘর আছে। সে নদীতে মাছ ধরে, তার কাছে বন্দোবস্ত হয়ে যাবে। তার সঙ্গে আপনার আগে আগে যে ছেলেটি চলছিল, সেও আপনাকে একা ছেড়ে দেবে না। তবে সাবধান করে দিলাম, মনে রাখবেন কথাগুলো। তাদের ধন্যবাদ দিয়ে উঠে এবার জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। দেখলাম ততক্ষণে নিরঞ্জন নিজের মনে মনে গুনগুন করে কি একটা পাহাড়ি সুর গাইছে। বেশ লাগলো। এগিয়ে গেলাম আমরা সামনে। পেছনে পড়ে রইল লাল মাটি আর ভয়ের গল্পে জড়ানো ওই এক টুকরো জীবনটুকু। আমরা জমিদার বাড়ির দিকে গেলেও সেখানে আজ ঢুকলাম না। নিরঞ্জন বলল, ওরা ঠিকই বলেছে, আজ না হয় সাপখোপের মধ্যে নাই বা গেলেন। সময় তো পালিয়ে যাচ্ছে না, আপনি বরং আজ বিশ্রাম করুন। বলে আমাকে সে নিয়ে গেল জঙ্গলের পথ ঘুরিয়ে নদীর তীরের অন্য একটা দিকে, একটি জীর্ণ কুঁড়ে ঘরের সামনে। হঠাৎ কেমন যেন অনুভূতিতে ডুবে গেল শরীর আর মন। মনে হলো নদীর জল নিঃশব্দে সেখানে যেন কোনো শোকও গাথা গাইছে। ঘরের সামনে একটা ছোট কাঠের খোলা বাঁধা, তাতে মাছ ধরার উপকরণ রাখা। বুঝলাম এই কুটিরের মালিক এতে চেপেই তার জীবিকা নির্বাহ করে। আমাদের আওয়াজ শুনে 50 যে লোকটি এসে দাঁড়ালো, সে রঘু মাঝি। আর তার চোখে মুখে বিস্ময়। তবু বিস্ময়ের ঘোর কাটিয়ে একটা ছোট্ট প্রণাম করে সে বলল, কে আপনি বাবা, এই সময় নদীর ধারে? মাঝি, তোমার ঘরে বাবাজিকে থাকতে দাও।
শ্মশানে সাধনা করতে এসেছেন উনি। কিন্তু নিরঞ্জনের কথায় কেমন যেন একটা অদৃশ্য শিহরণ খেলে গেল মাঝির শরীরে। সে বিড়বিড় করে বলল, আলো আলো আলোটা কি? কিছুক্ষণ আমাদের ভালো করে দেখে নিয়ে রঘু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে যেদিক থেকে আমরা এসেছি সেদিকে দেখিয়ে বলল, বাবা, ওই যে টিলার উপর ওই বাড়ি দেখতে পাচ্ছেন, ওই পরিত্যক্ত জমিদার বাড়ি, ওর পাশ দিয়েই তো আপনারা এলেন। কিন্তু ওর দক্ষিণের ঘরে একটা প্রদীপ রোজ রাতে জ্বলে। কেউ জ্বালায় না, কিন্তু আপনা আপনি জ্বলে। রঘুকে একটু ঘাঁটানোর জন্যই আমি বললাম, আপনা আপনি জলে? তুমি নিশ্চিত? হ্যাঁ বাবা, আমি এই নদীতে প্রায় 40 বছর মাছ ধরে বেঁচে আছি। আমি বহু চাঁদনি রাতেও দেখেছি, আবার অমাবস্যার আঁধার রাতেও দেখেছি। ওই আলো কখনো নেভে না। আর আর যখন ওই আলো জ্বলে, তখন শ্মশান থেকে একটা কান্না ভেসে আসে। তখন মনে হয় এই দিক দিগন্ত যেন সেই অদৃশ্য প্রেতের রাজ্য। তুমি জানো সে কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কিশোরী মেয়ের মুখ আমি দেখেছি। ওই জলেই ভাসে আর ডুবে যায় ছায়ার মতো। গ্রামের লোকে ভাবে ভূত, কিন্তু আমি জানি ওটা শয়তানের প্রদীপ বাবু। ওই আলো ওটা আদিম অভিশাপ। আমাদের গ্রামের সব দুঃখ, সব পাপ, সব অশ্রু যেন জড়ো হয়ে জ্বলে ওই প্রদীপে। আমি আজ রাত ওই শ্মশানেই কাটাবো। আমার কথা শুনে রঘু মাঝি মাথা চুলকে বলল, সে পারবেন তো, কিন্তু সাবধান। রাতে নদীতে কোনো শব্দ বা কারুর ডাক শুনলেও কিন্তু সাড়া দেবেন না। আর কখনোই ওই বাড়ির ভিতরে যাবেন না। ওইখানে কিন্তু যেই গিয়েছে সে আর ফেরেনি। নিরঞ্জন চলে গেল। আমি রঘুর সাথে ওর ঘরে প্রবেশ করলাম। রঘু মাঝি ঝটপট ভেতরে এসেই দরজা বন্ধ করে দিল শক্ত আগড় দিয়ে। বাইরে নদীর ওপর জমতে থাকা কুয়াশা ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে চলল, যেন এক জীবন্ত সত্তার মতো। গভীর রাত তখন। করালেশ্বর শ্মশান ডুবে রয়েছে এক নিথর নীরবতায়। বুঝলে তো, গিয়েই কেমন একটা অশরীরী অনুভূতিতে শরীর মন ভারী হয়ে উঠেছিল। তবু একটা চিতার পাথরের ওপর গিয়ে বসলাম ধ্যানে মগ্ন হয়ে। চারিদিকে জোনাকির আলো নক্ষত্রের মতো জ্বলছে, কিন্তু সেগুলো যেন কেমন ভীত সন্ত্রস্ত। রঘু মাঝির কুঁড়ে ঘর থেকে দূরে শ্মশানের ঠিক কিনারায় বয়ে চলেছে ধূসরাক্ষী নদী। তার জলে ভাঙা চাঁদের প্রতিবিম্ব এক অদ্ভুত রহস্য জগতের সৃষ্টি করছে। এই বলে তারানাথ একটু চুপ করলেন। গায়ে চাদরটা আর একটু ভালো করে জড়িয়ে নিয়ে বললেন, কিছুক্ষণ সব ঠিকঠাকই কাটলো। তারপর হঠাৎ কানে ভেসে এলো মিষ্টি সুর, সঙ্গে একটা মনোমোহিনী গলায় শ্যামা সঙ্গীত। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া মঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ঘুমোর
হঠাৎ নদীর জলের শব্দ বদলে গেল। শান্ত স্রোতের শব্দের মধ্যে ভেসে এলো তার ভেতর থেকে একটানা মৃদু কান্নার মতো শব্দ। চোখ খুলে গেল আমার, দৃষ্টি গেল সোজা নদীর দিকে। জলে কিছু একটা হচ্ছে। চাঁদের আলোয় জলের উপর একটি স্পষ্ট উজ্জ্বল আলোয় বলয় তৈরি হচ্ছে যেন ধীরে ধীরে। ভাবলাম, এ কি রে বাবা! আমার চোখের সামনে থেকে জলের মধ্যে থেকে ধীরে ধীরে একটি মুখ উঠে আসছে, এক নারীর মুখ। মুখটি অস্বাভাবিক রকম স্পষ্ট, চোখ বন্ধ, কিন্তু চোখের পাতা থেকে যেন জল ঝরছে। মুখটি ভাসছে আবার ডুবছে, যেন জলের সাথে লীলা করছে। সঙ্গে সঙ্গে পুরুষের গলার সেই গানটি থেমে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো রঘু মাঝি গান গাইছে, কিন্তু বুঝতে পারলাম সে নয়। এ অপ্রাকৃত লোক থেকে ভেসে আসা কোনো অদ্ভুত মায়া জগতের গান। পটভূমিতে সেই কান্নার শব্দ আরো তীব্রতর হচ্ছে। তখন আমি উঠে দাঁড়ালাম, পাশে রাখা একটা মন্ত্রপুত দণ্ড শক্ত করে ধরলাম, চিৎকার করে বললাম, কে আছো? তোমার কি চাই এখানে? এখন কে আছো ওখানে? কান্না থেমে গেল হঠাৎ। জলের সেই মুখটা হঠাৎ থমকে গেল। চোখ খুলে স্পষ্ট আমার দিকে তাকালো। চোখ দুটি ছিল সম্পূর্ণ কালো, তার গভীরে যেন অনন্ত নক্ষত্রহীন আকাশ ডুবে আছে। সেখান থেকে ছলছলে জলের মতোই একটা শব্দ ভেসে এলো, মুক্তি? মুক্তি কে চাইছে? মুক্তি? তারপরেই মুখটি ডুবে গেল, জলের উপর আলোর বলয় মিলিয়ে গেল, কিন্তু কান্নার শব্দটা রয়ে গেল, যেন বাতাসে মিশে আছে। আমি দাঁড়িয়ে রইলাম। আমার হৃদয় বুঝতে পারল এ কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এখানে কোনো গভীরতর অভিশাপ কাজ করছে যেন। জমিদার বাড়ির দিকে তাকালাম। দক্ষিণের ঘরে সেই প্রদীপটা এখন আরো উজ্জ্বল বলে মনে হচ্ছে, যেন সেটাই সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু। মনে মনে ঠিক করে ফেললাম যে যতই বাঁধা দিক, কাল রাতে ওই বাড়িতে যেতেই হবে। বাতাসে হঠাৎ এক ঝাপটা এলো, শ্মশানের ছাই উড়িয়ে নিয়ে গেল দূরে, আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে এলো, যেন কোনো ভয়ঙ্কর সংকেতের মতো। পরের দিন আমি রঘু মাঝির কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি টিলার উপরের পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। যদিও তাকে বিস্তারে সবকিছু খুলে বলিনি। সারাটা দিন এদিক ওদিক কাটিয়ে সন্ধ্যা হতেই সেদিকে পা বাড়ালাম। রাতের অন্ধকারে বাড়িটা কাছ থেকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। দেওয়ালে বট গাছের শিকড়, ভাঙা কার্নিশ, কালের নিয়মে ভেঙে যাওয়া দরজা জানালা। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দক্ষিণের ঘরের আলোটি আপনা আপনি জ্বলে উঠল, ঠিক যেমনটা রঘু বলেছিল। সাবধানে ভাঙা বারান্দা পেরিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ধুলো, মাকড়সার জাল আর পড়ে থাকা পুরনো জিনিসপত্রের একেবারে গুদাম যেন। এমন অঞ্চলে, এমন পরিত্যক্ত বাড়ি থেকে জিনিসপত্র চুরি হওয়া খুব স্বাভাবিক, কিন্তু এখান থেকে একটাও জিনিস এদিক ওদিক হয়েছে বলে মনে হয় না। দক্ষিণের ঘরে যাওয়ার সিঁড়িগুলো একেবারে ভাঙাচোরা, তবু সাবধানে
নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। সামনে গিয়ে দেখলাম ঘরের দরজাটা অর্ধেক খোলা। ভিতরে প্রবেশ করতে থমকে গেলাম। ঘরের ঠিক মাঝখানে একটি পাথরের বেদি, তার উপর সাজানো আছে পঞ্চমুণ্ডির আসন। পাশে কতগুলো বহু পুরনো তান্ত্রিক যন্ত্রপাতি, আর বেদির কেন্দ্রে রাখা সে প্রদীপ একটি পুরনো তামার তৈরি বিশেষ জটিল নকশাখচিত প্রদীপ। আর ভেতরে ঘি জ্বলছে, আর শিখাটি একদম নিষ্কম্প। সেই প্রজ্বলন্ত শিখার আলোয় দেখলাম দেওয়ালে একটা কালো মুখোশ, ঠিক যেমনটা এদিকে ছৌ নাচের সময় ব্যবহার করা হয়। মাটিতে অদ্ভুত যন্ত্রচিহ্ন আঁকা। ভালো করে দেখলাম প্রদীপের গায়ে খোদাই করা কিছু লেখা দেখা যাচ্ছে বটে, কিন্তু পড়া যাচ্ছে না। আর ভাষাটাও বাংলা বা সংস্কৃত নয়। শিখার ভেতরে যেন কাল রাতে নদীতে দেখা সেই নারীর মুখটা ঘুরছে। এবার মুখটা আরো স্পষ্ট হলো ধীরে ধীরে। খুলে গেল তার অসীম বেদনায় ভরা দুই চোখ। স্পষ্ট বুঝলাম এ তো সাধারণ কোনো প্রদীপ নয়, এতে বন্দি করা হয়েছে যেন কোনো আত্মাকে। কালীতন্ত্রের ঘোরতর মন্ত্রপুত করে বন্দি করা হয়েছে। সাবধানে কাছে গিয়ে প্রদীপটির চারপাশে বিধি অনুসারে হাতের প্যাঁচ কষে কিছু মুদ্রা করলাম, আর সঙ্গে সঙ্গে এক তীব্র শীতলতা অনুভূত হলো চামড়ায়, যার সঙ্গে মিশে আছে অবিশ্বাস্য বেদনার একটি স্পন্দন। হঠাৎ ঘরের বাতাস জমে গেল। প্রদীপের শিখা একবার প্রবলভাবে তুলে উঠল, কিন্তু সাথে সাথেই আবার স্থির হয়ে গেল। পিছনের দেওয়ালে প্রদীপের আলোয় একটি বিশাল নারীর ছায়া পড়ল। ছায়াটা মাথা নেড়ে একবার যেন হাসল। দ্রুত পেছন ঘুরে কিন্তু কাউকে দেখতে পেলাম না। জোর গলায় বললাম, যে আছো আমি তোমাকে শৃঙ্খলিত করতে আসিনি। আমি জানতে চাই তুমি কে, কেন এভাবে বন্দি আছো? ভেসে এলো আবারও কাল রাতের সেই নারী কণ্ঠ। জানতে চাও? শুনতে পারবে? কিন্তু আমার গল্প শুনলে মন ভালো হবে না তান্ত্রিক, তোমার এই রাতের বেলায়। বেশ অন্যরকম লাগলো। এতটাই মর্মস্পর্শীয় যন্ত্রণায় ভরা যে আমার কঠোর হৃদয়ও এক পলকে যেন কেঁপে উঠল। হঠাৎ কেমন যেন একটা ভ্রম হতে লাগলো মনে। মনে হলো যেন আমি দাঁড়িয়ে আছি ভাঙা জমিদার বাড়ির কোনো এক অচেনা বিধ্বস্ত বলনা চত্বরের ঠিক মাঝখানে। এই জায়গায় যেন বহুকাল ধরে তন্ত্র সাধনা করে এসেছে কোনো শয়তান তান্ত্রিক তার দুষ্ট স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে। চারপাশে লতা গুল্মে ঢাকা ভাঙা মার্বেল পিলার যেন কালো হাড়ের শাড়ি। মাথার উপরে ছাদ ভাঙা, আকাশে কালো মেঘ জমেছে, আর একটানা বিষণ্ণ ঠান্ডা হাওয়া বইছে, যে হাওয়ায় গাঁদা ফুলের গন্ধ নয়, বরং পুরনো এক পুঁতি গন্ধ মিশে আছে। প্রদীপের নীলচে হলুদ রঙের আলোটা আমাকে ঘিরে একটা গোলাকার পরিসীমা তৈরি করেছে। তার বাইরে শুধু গাঢ় অন্ধকার, অন্ধকার যেন কুয়াশার চেয়েও ঘন। রেশমের কাপড়ের মতো জড়িয়ে রেখেছে একেবারে পুরো চারপাশটাকে। আর তার ঠিক বাইরে আমার আলোর গোলার কিনারায় দাঁড়িয়ে আছে সেই নারীর ছায়া, যেন শুধু অন্ধকারের এক ঘনীভূত রূপ, কোনো মানবীর।
তার কোনো মুখ নেই, কোনো চোখ নেই, কিন্তু আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি সে আমাকে দেখছে। তার সারা শরীরে একটা মৃদু টলমলে কম্পন, যেন অদৃশ্য কোনো শিকলে বাঁধা। মনে মনে উচ্চারণ করলাম গুরু মন্ত্র, আর তারপরেই একটা অবর্ণনীয় শব্দ বেরোলো সেই ছায়া মূর্তির ভেতর থেকে। গভীর দীর্ঘ এক নিঃশ্বাস, যেন শত বছর ধরে আটকে চেপে বসেছিল, আজ শেষমেশ বেরোবার পথ পেল। তারপর সেই ছায়া কথা বলতে শুরু করলো, কিন্তু কণ্ঠস্বর আমার মগজের ভেতর ঠান্ডা সূচের মতো বিঁধতে লাগলো। এমন অনুভূতি জীবনে কোনো দিন হয়নি। সে বলল, তুমি জানো না এ বাড়ির নিচে কি চাপা আছে? আমার হাড়গুলো এখনো গেঁথে আছে লোহার সিন্ধুকের সঙ্গে, যে সিন্ধুকে বন্ধ করে আমার স্বামী আমাকে জীবন্ত চাপা দিয়েছিল মাটির নিচে, তার সাধনার উদ্দেশ্যে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল আমার কাল রাতের শোনা মায়ের গান। তবে কি কোনো দুষ্ট তান্ত্রিকের গলায় মায়া লাগানো সুর? বুঝলেন, সেই শয়তানি নয়, এ হলো এক মহাশূন্য, যার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে বেঁচে থাকতে। শুধু আজ বেঁচে আছে শূন্যতা আর রাগ। ছায়াটি দেওয়ালে ক্রমশ বড় হতে লাগলো। প্রদীপের শিখা থেকে একটি ধোঁয়ার রেখা উঠে ছায়ার সাথে মিশে গেল, আর যেন একটা অস্পষ্ট রক্ত মাংসের নারী মূর্তি তৈরি করল। সে মূর্তি কালো শাড়ি পরা, চোখে তার ভয়ানক আগুন। এবার সে গর্জন করে বলল, আমি মহাশূন্যা, এই শ্মশানের অধিষ্ঠাত্রী, এই নদীর অশ্রু, এই গ্রামের অভিশাপ। কিন্তু আগে আমি ছিলাম কুসুম। ধীরে ধীরে যেন একটা ঘরের মতো মনে হতে লাগলো সবকিছু। চোখের সামনে প্রদীপের আলোয় ভেসে উঠছে যেন বহু বছর আগের হারিয়ে যাওয়া শিবপুর গ্রাম। তখন গ্রাম ছিল সবুজে ভরা, নদীর জল ছিল পরিষ্কার। চোখে স্বপ্ন, মুখে লাজুক হাসি নিয়ে জল ভরতে যাচ্ছে এক তরুণী, কুসুমী। সে দরিদ্র কৃষক হরিপদ মোড়লের একমাত্র মেয়ে। কুসুম নদীর ধারে ধান খেতে কাজ করে আর গান গায়। একদিন নদীর ঘাটে কুসুমের দেখা হয় অনন্ত নামের এক যুবকের সাথে। অনন্ত ছিল গ্রামের একমাত্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। কলকাতায় পড়াশুনো করে নতুন গ্রামে ফিরেছে। চোখে তার সমাজ বদলের স্বপ্ন। অনন্ত বলল, ওই গানটা শোনাবি কুসুমি? তোদের ওই সাঁওতালি ভাষায় গান? হ্যাঁ বাবু, আমাদের জমিদার বাড়িতে ওই গানেই যে নাচি আমরা। তুমি পড়তে জানো? কুসুম মাথা নাড়ে। না। সুন্দর নদীর জল নীল, আকাশ পরিষ্কার, গ্রামীণ জীবন মহিষ চড়াচ্ছে রাখাল মাঠে, স্বাভাবিক গ্রাম্য নিষ্কলুষভাবে জীবনযাত্রা। দিন যায়, অনন্ত নদীর ঘাটে বই নিয়ে আসে, কুসুমকে বই পড়ে শোনায়, শেখায় অক্ষর পরিচয়। কুসুমের কৌতূহলী মন দ্রুত শিখে নেয়। তাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া গড়ে ওঠে, কিন্তু গ্রামের লোকের চোখ এড়ায় না। এক বৃদ্ধা কুসুমের মাকে একদিন গোপনে বলল, সাবধান করো মেয়েকে, ব্রাহ্মণের ছেলের সাথে দেখা সাক্ষাৎ তোমাদের মতো নিচু জাতির লোকজনের জন্য ভালো নয়। সমাজে এসব নিয়ে কথা উঠবে বিস্তর। কুসুমের মা ভয় পায়, কিন্তু কুসুম ও অনন্তের ভালোবাসা বেড়েই চলে রোজ। তারা গোপনে দেখা করে, ভবিষ্যতের স্বপ্ন বনে মনে মনে। কলকাতায় নিয়ে যাব তোমাকে, সেখানে কেউ বাধা দেবে না, লেখাপড়া শিখবে তুমি। কুসুম আশায় ভরা চোখে স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্ন টিকল না বেশি দিন।
গ্রামের জমিদার হরে কৃষ্ণ মুখুজ্জের লালসা ও নিষ্ঠুরতায় ভরা চোখ পড়ল তার উপর। তিনি পালকিতে চড়ে একদিন গ্রামে আসেন এই টিলার ওপরের বাড়ি থেকে। বুড়ো কুসুমকে একদিন নদীর ঘাটে দেখে মোহিত হয়। তারপর তার গুমস্তা গদাধর ওঝাকে ডাকে। গদাধর ছিল এক ভণ্ডতান্ত্রিক, জমিদারের দোসর, কালো জাদুবিদ্যায় একেবারে পারদর্শী। সে হরে কৃষ্ণের সব অন্যায় কাজে সহযোগিতা করত। ওই কুসুম মেয়েটাকে দেখেছিস? ফুলের মতো ফুটেছে একেবারে তার যৌবন। গদাধর তার বাবুর মন বুঝে চাটুকারিতার স্বরে বলল, হুজুরের চোখ পড়েছে? তো কাজটা তো সহজ। ওটা গরিব চাষার মেয়ে বাবু, কিছু টাকা দিলেই বুঝতেই তো পারছে। না না না, টাকায় কাজ হবে না। ওর মনে কেউ আছে। অনন্ত নামে সেই ব্রাহ্মণ ছোড়ার কথা শুনেছি বার কয়েক। তাহলে আগে ওর পরিবারকে নাজেহাল করতে হবে বাবু। কাজ না বাড়াও, অনন্তের পরিবারকে বোঝাও। যদি না শোনে তাহলে আমার তন্ত্রের ভয় দেখিও। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে তো আমি ভালোই জানি বাবু। তারপর আবার এই জমিদার বাড়ির দরবার কক্ষ। অন্ধকারে ভারী পর্দা ঝুলছে। হরে কৃষ্ণ চোখে লোলুপ দৃষ্টি ফুটে উঠেছে। একদিকে যেমন এখানে বসে ঘন ঘন তামাকের ধোঁয়া ছাড়তে লাগলো হরে কৃষ্ণ, অন্যদিকে তার গোমস্তারা কুসুমের বাবার ওপর অত্যাচার শুরু করলো। খাজনা অতি উচ্চ হারে ধার্য করলো হঠাৎ করেই। অনন্তের বাড়িতে সমাজের চাপ পড়ল। অনন্তের বাবা বাধ্য হয়ে ছেলেকে ডেকে বললেন, তুমি ব্রাহ্মণের ছেলে, ওই নিচু জাতের মেয়ের সাথে সম্পর্ক রাখা তোমার জন্য পাপ। তুমি যদি না ছাড়ো তোমাকে জাতিচ্যুত করা হবে সমাজে। অনন্ত কিন্তু মোটেই দমে যাওয়ার ছেলে ছিল না। সে বলল, কিন্তু বাবা, কুসুম নির্দোষ। আমি ওকে বিবাহ করতে চাই। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে অনন্তের বাবা বললেন, সমাজের চোখেও পতিতা। তুমি কলকাতায় চলে যাও এখনই। কয়েকদিনের মধ্যে অনন্তের বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়। অনন্ত বাবাকে বাঁচাতে সমাজের সিদ্ধান্ত মানতে বাধ্য হয়। সে শেষবার কুসুমের সাথে দেখা করতে গোপনে নদীর ঘাটে গিয়েছিল। সেখানেও গদাধর ওঝার চর তাঁদের দেখে ফেলে। আমাকে কলকাতায় যেতে হবে কুসুম, কিন্তু আমি ফিরবো। তোমাকে নিয়ে যাব আমার কাছে। কুসুম তা শুনে কাঁদতে কাঁদতে বলেছিল, আমাকে বাঁচাও, আমি ভয় পাচ্ছি। জমিদার, ভয় পেও না, আমি ফিরবই। তারা বিদায় নেয়। কুসুম একলা পড়ে যায়। তারপরই হরে কৃষ্ণের পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। অনন্ত চলে যাওয়ার পর কুসুমের পরিবারের উপর অত্যাচার চরম হয়ে ওঠে। একদিন রাতে গদাধর ওঝার নেতৃত্বে জমিদারের লাঠিয়াল বাহিনী কুসুমের বাড়ি ঘিরে ফেলে। তারা কুসুমের বাবাকে প্রচণ্ড প্রহার করে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। গদাধর ওঝা কুসুমের সামনে এসে হুমকি দিয়ে বলে, কোন মেয়ে, তুই জমিদার হুজুরের চোখে পড়েছিস। তোর ভাগ্য ভালো রে, হুজুরের রক্ষিতা হতে পারবি।
রাজরানীর মতো থাকবে। কুসুম ভয়ে কাঁপতে কাঁপতে দোহাই করে বলে, না, আমি যাব না। আমি অপেক্ষা করব অনন্ত বাবুর জন্য। তা শুনে গদাধর রেগে চিৎকার করে ওঠে, অনন্ত বাবু সে কলকাতায় গিয়ে বিয়ে করে সুখে আছে, তোকে ভুলে গেছে। হুজুরের ইচ্ছায় কিন্তু শেষ ইচ্ছা এখানে ভেবে নে। এখানে তোকে কোন অনন্ত বাবু বাঁচাতে আসবে রে? যদি বাঁচানো থাকতো তাহলে তোকে ফেলে চলে যেতে নাই ভাবে। তখনই জোর জবরদস্তি কুসুমকে ধরে নিয়ে যাওয়া হয় জমিদার বাড়িতে। হরে কৃষ্ণ তাকে ভয় দেখায়, লোভ দেখায়, কিন্তু কুসুম কিছুতেই রাজি হয় না। সে অনন্তের জন্য অপেক্ষার কথা বলে। অনন্তের প্রতি ভালোবাসা দেখে হরে কৃষ্ণ ক্রোধে ফুঁসে উঠে বলে, এই এতদিন অপেক্ষা করলাম, আর নয় গদাধর। এই মেয়ে জিদ করছে, এর মধ্যে অপশক্তি আছে, ডাইনি বলে সন্দেহ হয় আমার। ওটা ঠিক বলেছেন। এই মেয়ে নদীতে পুজো করে, রাতে শ্মশানে যায়, আমার চোখে পড়েছে। গ্রামে এবার খরা, নদীতে জল কম, সবই তো এই ডাইনের জাদুর ফলে। বন্ধ করে দে ওকে জমিদার বাড়ির অন্ধকার কোঠায়। জমিদারের হুকুম মেনে নিয়ে কুসুমকে বন্দি রাখা হয় একটা কাল কুঠুরিতে। সেখান থেকে একটা ছোট্ট খুপড়ি দিয়ে সে নদীর দিকে তাকায়। সেখানে ফেলে আসা জীবন তার কাছে স্বপ্নের স্মৃতির মতো মনে হয়। গদাধর ওঝা এবার গ্রামে প্রচার করে যে কুসুম ডাইন, তার বশীকরণেই নদীর জল শুকিয়ে যাচ্ছে, গবাদি পশুর রোগ হচ্ছে। ভীত গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে। তারা মনে করে কুসুমকে বলি দিলেই গ্রামের অমঙ্গল দূর হবে। হরে কৃষ্ণ গদাধরকে একান্তে ডেকে বলে, কাল রাত করালেশ্বর শ্মশানে কালী পুজোর নামে কাজ শেষ করে দে ওকে, কোনো চিহ্ন রাখবি না। জি, হুজুরের নির্দেশ। মেয়েটার আত্মাটাকেও বন্দি করে রাখবো, যেন কোনো কালে ফিরে আসতে না পারে। কুসুম বন্দি অবস্থায় বুঝতে পারে তার ভাগ্যে কি অপেক্ষা করছে। সে জানালার ওই ছোট্ট ফোঁকরটা ধরে কাঁদে অঝোর ধারায়। আকাশের দিকে তাকিয়ে বলে, অনন্ত বাবু, তুমি কোথায়? হে ঠাকুর, হে মারাং বুড়ুর, আমাকে বাঁচাও, নইলে আমার যন্ত্রণা এই গ্রাম ভুলবে না। তার চোখে তখন থেকে শুধু যেন ভয় নয়, জন্ম নিতে শুরু করে এক তীব্র ঘৃণা ও প্রতিশোধের আগুন। অবশেষে উপস্থিত হয় সেই কাল রাত আর ঘোর অমাবস্যা। করালেশ্বর শ্মশান নিস্তব্ধ ও ভয়ানক। তখন গুটি কয়েক লোক জমেছে। গদাধর ওঝা, তার কয়েকজন শিষ্য আর জমিদারের বিশ্বস্ত লাঠিয়াল কয়েকজন। মাঝখানে একটি অস্থায়ী বেদি তৈরি করা হয়েছে, সেখানে রাখা এক কালী মূর্তি। কুসুমকে বেঁধে আনা হয়েছে, তার মুখ বাঁধা, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে বড় বড় করে। গদাধর ওঝা নগ্ন শরীরে ভস্ম মেখে রুদ্রাক্ষের মালা গলায় কালী পুজো শুরু করে। চারদিকে ঢাক বাজে, মন্ত্রোচ্চারণ করে গদাধর, কিন্তু মন্ত্রগুলো কোনো বিকৃত, অপতন্ত্রের। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ, ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ, ওম হ্রিং
কাবাই না। এই ডাইনির রক্তে তৃপ্ত হোক মা, এই ডাইনির প্রাণে শান্তি পাক গ্রাম। নমো সর্বজীবান্ত কাবৈ, নমো সর্বসুখ নাশাবৈ, নমো অন্ধকার বধানাবৈ, হস্ত মম প্রতিশোধ ভক্তির বিপরীতানে মার্গেণ সিদ্ধিরস্তু। কুসুমকে এরপর লাঠিয়াল মারফত বেদির দিকে টেনে আনা হয়। সে যথাসম্ভব প্রতিরোধ করে, কিন্তু লাঠিয়ালদের হাতে এক সময় অসহায় হয়ে পড়ে সে। গদাধর একটি উল্কা তামার খড়া হাতে নেয়, বিড়বিড় করে বলে এক অদ্ভুত কথা, যা শুনে আমার শেষ চেতনাটুকু লোপ পাওয়ার উপক্রম হয়। তোকে তো জমিদার বাবু ভোগ করতে দিয়েছিলে। জমিদার নিজেও জানে না যে আমার তন্ত্রের প্রভাবে সে সম্মোহিত হয়ে আছে। সেজন্যই তো হাতের কাছে পেয়েও নিজে ভোগ না করে তোকে তুলে দিল রে আমার হাতে। আর আমি তোকে কেন বলিনি কি জানি? তুই এই নদীর ধারেই বিচরণ করবি, আর এই বলির মাধ্যমে তোকে আমি আমার সাধন সঙ্গিনী করে রাখবো চিরকাল। তুই হবি আমার সোনার ডিম পাড়া হাঁস। সবাই জানবে তুই পড়েছিস, কিন্তু শুধু আমার জন্য বেঁচে থাকবি তুই। একরকম আমি হব তোর স্বামী। বলেই শয়তানের হাতের খাড়া নামার ঠিক আগের মুহূর্তে কুসুমের মুখের বাঁধন খুলে যায় বাতাসের ঝাপটায়। সে শেষ শক্তি দিয়ে চিৎকার করে ওঠে, সমগ্র শ্মশান কাঁপিয়ে দেয় অসহায় নারীর সেই জিঘাংসাপূর্ণ আর্তনাদে। আমি মরবো না, আমি ফিরে ফিরে আসবো। আমার যন্ত্রণা, আমার রাগ, আমার ঘৃণা এই মাটিতে, এই নদীর জলে, এই বাতাসে মিশে থাকবে। এই গ্রামের মানুষ তোমরা সবাই দেখে নিও, প্রত্যেকটা নিঃশ্বাসে আমি সাপ হয়ে ফিরব। আমি হব মহাশূন্যা। তার চিৎকারের মাঝে গদাধর ওঝার খাড়া নেমে আসে, বজ্রপাত হয়। মুহূর্তের জন্য সব কিছু সাদা হয়ে যায়। তারপর এই অপার নিস্তব্ধতা গ্রাস করে চরাচরকে। গদাধর একটা প্রগাঢ় নিঃশ্বাস ফেলে বলে, হয়ে গেছে, এখন শুধু আত্মাটাকে বন্দি করতে হবে। সে একটি বিশেষ তামার প্রদীপ বের করে আর হাসতে হাসতে বলে, এই প্রদীপে বন্দি করবো তোকে। কুসুমের আত্মা, তোর কোনো মুক্তি নেই রে। তুই জ্বলবি, তুই চিরকাল জ্বলবি। আমাদের শক্তির উৎস হয়ে তুই চলবি। সে নিষিদ্ধ মন্ত্র পড়তে শুরু করে। শ্মশান একেবারে নিঝুম হয়ে আসে। নিশি রাতের রাঙা আভা লুকিয়ে পড়ে কৃষ্ণচূড়া গাছের ডালপালার আড়ালে, আর তার স্থান দখল করে এক বিষণ্ণ ধূসর আঁধার। বলিটা হয়ে গেছে।
যে কান্না, যে চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিল, তা যেন এখনো আটকে আছে শ্যাওড়া গাছের পাতায় পাতায়। মিহি কম্পনে কাঁপছে তা, কিন্তু তারও বেশি ভয়ঙ্কর এই নিস্তব্ধতা, একটা নিবিড় স্তব্ধ নির্বাকতা, যেন পৃথিবী নিজেই তার কর্ণ দুটি বন্ধ করে ফেলেছে। সেই নিরীহ নারীর শেষ রক্তবিন্দুটি এখনো শুষে নিচ্ছে শুষ্ক মাটি, এক গাঢ় কালো দাগের মতোই, যে দাগ সামনে দাঁড়িয়ে থাকা দেবী কালীর মতোই নিগুড় কালো। তার পাশে পড়ে আছে রক্ত জবার মালা, এখনো তাজা, কিন্তু তার রং যেন ফ্যাকাশে হয়ে এসেছে, ম্লান। সবকিছুর উপর দিয়ে হালকা একটা সাদা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, যেন প্রাণহীন দেহের শেষ নিঃশ্বাস। মৃত্যুর পরও যার যাতনা মুক্তি পায়নি। আর তখনই পরিবর্তন শুরু হলো। শ্যাওড়া গাছের ডালপালা, যারা সারাদিন নিশ্চল দাঁড়িয়ে, তারা যেন নিজেদের মধ্যে ফিস ফিস করছে। পাতাগুলো নড়ছে যেন অদৃশ্য কিছুর ঠেলা খেয়েছে। মাটিতে যে কালো দাগ, তা থেকে উঠে আসছে এক ধরনের মায়ার মতো টান, যে টান হৃদয়ের মর্মস্তূপের ভিতর পর্যন্ত পৌঁছে গিয়ে তার টেনে আনে বাইরে। শ্মশানের চারপাশে যে ঝোপঝাড়, তার মধ্যে থেকে জোনাকির আলো নয়, জ্বলে উঠল ছোট ছোট নীলচে আলোর ঝিলিক, যেন চোখ, অসংখ্য চোখ। তারা জলে আর নিভে, নিভে আর জলে নিরীক্ষণ করে। আর আকাশে তারার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, যেন এক অদৃশ্য কালি তাদের মুছে দিচ্ছে। সবই যেন সমতল, দ্বিমাত্রিক, ভুতুড়ে ছবির মতো। সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই অনুভূতি, যেন হাজার হাজার অদৃশ্য কিছুর উপস্থিতি ঘিরে রেখেছে। তারা কৌতূহলী নয়, তারা ক্ষুধার্ত। শ্মশান এখন আর মৃতদেহ দাহের স্থান নয়, সেটি নিজেই একটি জীবন্ত সত্তা হয়ে উঠেছে, একটি ক্ষতবিক্ষত অপমানিত প্রাণের চিরন্তন যন্ত্রণায় ভরা সত্তা, যে এখন তার সমস্ত নিঃসর্গকে টেনে নিয়ে যাচ্ছে এক অসীম বিষাদের গহ্বরে। গাছ, মাটি, বাতাস, সব কিছুর মধ্যে মিশে গেছে সেই অসহায় নারীর শেষ আর্তনাদ। চিরতরে বন্দী হয়ে এই ভূখণ্ডের স্মৃতিতে। কুসুমের মৃত্যুর পরদিন থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। প্রথমে নদীর জল কালো হতে থাকে, মাছ মারা যায়। তারপর গবাদি পশুর দল আরো অস্বাভাবিকভাবে মরতে শুরু করে। গ্রামবাসীরা রাতে শ্মশান থেকে আলো দেখে, নদী থেকে কান্নার শব্দ শুনে। ভয়ে অনেকে গ্রাম ছাড়তে শুরু করে। জমিদার হরে কৃষ্ণের বাড়িতেও অশান্তি নেমে আসে। তার পরিবারের লোকজন অসুস্থ হতে থাকে। এক রাতে সে নিজেই স্বপ্নে দেখে কুসুম রক্তাক্ত অবস্থায় তার শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। সেই প্রেতাত্মা হাসতে হাসতে বলে, মরেছে, কিন্তু তুমি এখন বাঁচবে কিভাবে? প্রত্যেক রাতে আমি আসবো। পরের দিন হরে কৃষ্ণ গদাধরকে ডেকে পাঠায়। ওই প্রদীপটা, ওটা ঠিক আছে তো? শয়তান গদাধর একটু হাসি গোপন করে বলে, সম্পূর্ণ বন্দি হুজুর, কিন্তু 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 কি? আপনি একটু সাবধানে থাকবেন। সাবধানে, হ্যাঁ। গদাধর সেদিন কিছুতেই
পরিষ্কার করে বলে না যে কি থেকে এবং কেন সাবধানে থাকতে হবে জমিদারকে। সেদিন রাত তখন দ্বিতীয় প্রহর। জমিদার বাড়ির বিশাল অট্টালিকা, নিঃশব্দ নিষ্প্রদীপ। শুধু উত্তরের খোলা জানালা দিয়ে জ্যোৎস্না পড়েছে ঘরের মর্মর তলায়, ঠান্ডা সাদা চাদরের মতো। জমিদার হরেকৃষ্ণ স্বয়ং গভীর নিদ্রায় অচেতন, সারা দিনের জুলুম ও রাতে আফিমের নেশায় আচ্ছন্ন। হঠাৎ ঘরের বাতাস যেন ঘন হয়ে উঠল। জানালার পর্দাগুলো নড়ল, কিন্তু বাতাস নেই পরিবেশে। ঘুমের মধ্যেই যেন জমিদারের শ্বাস আটকে আসতে লাগলো, যেন কেউ তার বুকের ওপর বসেছে চেপে। তখন দেখা গেল জ্যোৎস্নায় ছায়া পড়েছে মেঝেতে। তার পা নেই, শরীরের নিচটা কুয়াশার মতো অস্পষ্ট, কিন্তু ওপরটা পরিষ্কার। একটা মেয়ের অবয়ব, ভিজে কাপড় শরীরে লেপ্টে আছে। কুসুমী। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু ভেজা চুলের রাশি, আর সেই চুলের ফাঁক দিয়ে এক জোড়া চোখ, এতটাই সাদা যে তারার আলোর মতো ঠান্ডা। আর তার মাঝের পুত্তলিটা কালো কালির মতো গাঢ়। জমিদার টলমলো করে চোখ মেলল, মুখ দিয়ে আওয়াজ বের করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে কাঠ। সে দেখল কুসুমী তার বিছানার পায়ার কাছে দাঁড়িয়ে, ভিজে শাড়ির আঁচল থেকে জল পড়ছে টপ টপ করে। হরেকৃষ্ণর মনে পড়ল মুন্ডু কাটা কুসুমের দেহটা নদীর জলে ভাসিয়ে দেওয়ার পর ঠিক এমনই হয়তো জল টুপটুপে হয়ে উঠেছিল। তখন প্রেতাত্মাটা নড়ল। সে হাত বাড়ালো না, শুধু ভিজে চুলগুলো এগোতে লাগলো, সাপের মতো সরে সরে। চুলগুলো গলা জড়াতে শুরু করলো জমিদারের। শেষ স্পর্শ বরফের মতো জমাট ঠান্ডা। জমিদার হাত পা ছুটতে লাগলো, কিন্তু কুসুমীর দেহটা অনড়, ঠিক যেন নদীর গভীরের কাদায় পোঁতা খুঁটি। একসময় বিছানার মধ্যেই ছটপট করতে করতে কাঠ হয়ে গেল অহংকারী অত্যাচারী হরেকৃষ্ণ জমিদার। সেই রাতেই জমিদার বাড়ির লাঠিয়াল গোমস্তা থেকে শুরু করে বাকি লোকেদের মৃত্যু হয়েছিল এভাবেই লোকচক্ষুর সম্মুখে, অজ্ঞাত কারণে। নদীর জলে ভেসে উঠেছিল গদাধরের দেহ। সেই থেকে এই জমিদার বাড়ির পথ কেউ মারায় না। আমি যে এভাবে কখন নিজের চেতনা হারিয়েছিলাম বুঝতেও পারিনি। পরদিন সকালে রঘু মাঝির মুখে আমার যাওয়ার কথা শুনে নিরঞ্জন অনেক কষ্টে গ্রামের কয়েকজন লোককে জুটিয়ে এনে আমাকে উদ্ধার করে দোতলার বারান্দার সিঁড়ির ওপর থেকে। ওদের সাথে ফিরে এলাম বটে, তবে মন এক জায়গায় স্থির রইল না। নিরঞ্জন বারবার আফসোস করে বলতে লাগলো যে আমার এই অবস্থার জন্য সে দায়ী, কারণ সে আমাকে এই সব কিছুর খোঁজ দিয়েছে। কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। যার মধ্যে একবার পাকে চক্রে জড়িয়ে পড়েছি, তার সমাধান না করতে পারলে শান্তি কিছুতেই পাব না। দিনটা কোনো রকমে গ্রামের সবার অনুরোধ শুনে কাটালাম। বিকেল হতেই আর বসে থাকতে পারলাম না। উঠে বেড়াতে যাচ্ছি, আমাকে অবাক করে রঘু সামনে এসে দাঁড়ালো। গোসাইজি, আপনি যা জেদি মানুষ, আপনাকে আমি আটকাতে পারবো না জানি, তবে আমি আপনাকে একাও যেতে দেব না। কিছু লাগবে আমি দূরেই দাঁড়িয়ে থাকবো, দূরে দাঁড়িয়ে আমি সব কিছু নজরে রাখবো। রঘুকে না বলতে পারলাম না। একটু চুপ করে থেকে বললাম, বেশ, তুমি নিরাপদ দূরত্বে থেকো। আজ রাত ভালো যাবে না। আর একটা কাজ করো, গ্রামের লোকজন যেন শ্মশানের ধারে না আসে,
সেটা তুমি লক্ষ্য রাখবে। রঘু মাঝি তাতে মাথা নেড়ে বলল, এই বিষয়ে একদম চিন্তা করবেন না ঠাকুর, তারা তো আসবেই না। ভয়ে বাড়িতে সব দরজা বন্ধ করে থাকবে। কিন্তু গোসাইজি, আপনি কি ওই শয়তানিকে? শয়তানিকে নয় রঘু, এক অসহায় মেয়েকে মুক্তি দেব যদি পারি, তার ইচ্ছাতেই, আর সেটা আজই। সন্ধ্যার পরেই যাত্রা শুরু হল। আমার পেছনে পেছনে রঘু মাঝি মশাল নিয়ে চলছিল। আমাদের পথটি গিয়েছে নদীর পাড় ছাড়িয়ে কাঁচা রাস্তা ধরে, তারপর আম জাম চন্দনের বন হয়ে শেষ হয়েছে সেই চর মাঠে, যার পরেই বিস্তীর্ণ শ্মশান। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল না, তবে তারা ঝিকমিক করছে। কিন্তু শ্মশানের কিনারায় আসতে না আসতেই তারাদের আলো যেন ম্লান হয়ে আসলো। মিটমিট করে জ্বলতে লাগলো যেন দুর্বল প্রদীপের শাখার মতো। রঘু মশাল নামিয়ে রাখল, বলল, ঠাকুর, এখানে যেন কান পাতিলেই শোনা যায় কি যেন বলতে চায় এই শ্মশান ভূমি। আমি চুপ করে রইলাম। শ্মশানটি প্রাচীন তা তো তোমাদের আগেই বলেছি। আমরা এখন যেখানে এলাম সেখানে চারিধারে শুধু উঁচু শ্যাওড়া গাছ, যাদের ডাল ভেঙে চুরে বিকৃত ভঙ্গিতে আকাশে ছড়িয়ে আছে। কালো কালো মানুষ খেকো দানবের মতো। গাছের গুঁড়িতে গুঁড়িতে সাদা সিঁদুরের চিত্রা, পুতুল, ভাঙা হাড়ি ঝোলানো। আমি এগোলাম, পায়ের নিচে মাটি ঝুরঝুরে, ছাই ও ভস্ম মেশানো। সেটা খসখস করে শব্দ করতে লাগলো পাতার মতো। কোথাও একটা শিয়াল ডেকে উঠল তারস্বরে, তবে সে ডাক তখন মানুষের কান্নার মতো শোনালো। রঘুর গা শিরশির করে উঠল। ভাগ্যিস রঘু মশাল এনেছিল। সেই আলোয় চমকে দেখলাম পায়ের কাছেই একটা বিষাক্ত পাহাড়ি কাঁকড়া বিছে ছোটাছুটি করে পাগলের মতো ঘুরছে। মনে হলো এও যেন শ্মশানের প্রেতাগ্নি, অনাদৃত আত্মার অশান্ত শক্তি। আমরা চলে গেলাম আরো একটু দূরে, শ্মশানের আরো গভীরে, যেখানে একটা আধ ভাঙা শিব মন্দির আছে। তারই পাশে একটি শ্যাওড়া গাছের তলায় স্থান ঠিক করা হলো। মাটি পরিষ্কার করতে গিয়ে রঘুর হাত ঠেকলো একটা মাটির নিচে পোঁতা ছোট হাড়। হয়তো বহুকাল আগের কোনো শিশুর হাতের ছোট্ট হাড়। সে সশব্দে নিঃশ্বাস ফেলল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় নেই রঘু, যা মরে গেছে তাকে আর মারতে পারবো না, কিন্তু যা মরেও থিতায়নি তার জন্যই আজ আমরা এসেছি। রঘু কতটা মনে সান্ত্বনা পেল তা বলতে পারি না, তবে সে তার কাঁধের ঝোলা থেকে একটি পিতলের ঘটি, ধুনা, এক মুঠো বিশ্বেশ্বরের ধান আর একটি পুরনো পুঁথি যা আমি তাকে দিয়েছিলাম সেটা বার করল। রঘু চারিদিক থেকে শুকনো কাঠ জড়ো করল। আমি মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিলাম কাঠের উপর। তারপর নিয়ম মেনে আগুন জ্বালালাম। আগুনের স্পর্শ পেয়ে কাঠগুলিতে সিঁদুরের আভার মতো লাল আভা খেলতে লাগলো, আর তখনই সেখান থেকে সোদা ধূসর ধোঁয়াহীন আগুন জ্বলে উঠল। বড় বিচিত্র ঠান্ডা সেই আগুন, যে আগুন আলো দেয় কিন্তু কোনো তাপ দেয় না। এই আলোয় শ্মশান আরো ভয়ঙ্কর মনে হতে লাগলো। দূরের গাছের ডালে ডালে যেন অদৃশ্য পাখিরা বসে আছে, তাদের চোখ জল জল করছে। বাতাসে কান পাতলে স্পষ্ট শোনা যায় কোনো এক মেয়ের হাসি। না, কান্না না, শুধু জলের কলকলানির শব্দ, যেন পাশের খাল দিয়ে জোয়ার আসছে।
রঘুর মাথার চুল দাঁড়িয়ে উঠল যখন, সে দেখল আমাদের এই জ্বালানো ঠান্ডা আগুনের শিখার উপর দিয়ে একটা সাদা যেন কি ছায়া ঘুরে বেড়াচ্ছে, আর তা যেন ছোট্ট একটি পাখি, কিন্তু তার ডানা নেই। আমি বসলাম ধ্যানমগ্ন হয়ে, মনে মনে ডাকলাম কুসুমী। নামটা উচ্চারিত হওয়া মাত্র শ্মশানের সমস্ত শব্দ একসঙ্গে থেমে গেল। শিয়ালের ডাক থামল, পাতার খসখসানি থামল, জলের কলকলানি থামল। শুধু রইল সেই গাঢ় থমথমে নীরবতা, যে নীরবতা চাপ দেয় অনভিজ্ঞের বুকের গভীরে। রঘু দেখল দূরের প্রেতাগ্নির নীল শিখাগুলো একে একে নিভে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ ফোঁ দিচ্ছে, আর তাদের নিজেদের ঠান্ডা আগুনের শিখাটা টান টান হয়ে লম্বা হয়ে একজন নারীর অবয়ব ধরল, অসম্পূর্ণ আলো আঁধারির, যে অবয়বের মুখ নেই, শুধু দুটি গভীর শূন্য চোখ। এই সব কিছু দেখে রঘু চলে যায় দূরে। রাত নেমে আসে আরো গভীর হয়ে, অন্ধকার ঘনীভূত হয়, সময় কাটে, আকাশ ঘন মেঘে ঢেকে যায়, বাতাস হু হু শব্দে বইতে থাকে। নদীর দিক থেকে কুয়াশা এসে শ্মশান ঘিরে ফেলে। আমার চোখ বন্ধ, কিন্তু প্রত্যেক কটা ইন্দ্রিয় সজাগ। হঠাৎ কানের কাছে ফিসফিসানি ভেসে আসে। তান্ত্রিক, প্রস্তুত হও, আমি আসছি। হঠাৎ শ্মশানের চারপাশের বাতাস ঝড়ের বেগে বইতে শুরু করে। আমার হোমের আগুনের শিখা থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। সেই স্ফুলিঙ্গগুলো বাতাসে মিলে একটি আকৃতি তৈরি করে। আগের চেয়েও তা স্পষ্ট, ভয়ঙ্কর ও মর্মস্পর্শী রূপ। সে রূপ মহাশূন্যের। সে এখন শুধু আলো ছায়া নয়, প্রায় বাস্তব। কালো শাড়ি, এলো খোঁপা, গলায় মানুষের হাড়ের মালা। যাদের সে খুন করেছে নিজের জিঘাংসা চরিতার্থ করতে, তাদের শরীরের একটা করে হাড় সে গলায় গেঁথে নিয়েছে মালা করে। তার চোখ দুটি গভীর কুণ্ডের মতো, যার ভেতর থেকে ক্রোধ ও বেদনার আলো বিচ্ছুরিত হচ্ছে। মহাশূন্য শ্মশানের মাঝখানে ভেসে এসে দাঁড়ায়। তার চারপাশের বাতাস হিম শীতল হয়ে যেন জমাট বেঁধে আছে। নদীর জল গর্জে উঠছে, ঢেউ আছড়ে পড়ছে তীরে। রঘু দূরে একটা পাথরের আড়ালে বসে তখন যে কি করছিল বলতে পারবো না। মহাশূন্যা গম্ভীর কণ্ঠে বলল, তান্ত্রিক, আমি এসেছি। এখন দেখাও তুমি কি করতে পারো। মুক্তির পথ নাকি চিরবন্দিত্বের শৃঙ্খল? কি রেখেছ আমার জন্য? আমি শৃঙ্খল দেব না কুসুম, আর কোনো কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই। যে জগৎ মাতৃকার সামনে তোমার সাথে অবিচার হয়েছে, সেই মাতৃকার কল্যাণে তোমার মুক্তি ঘটবে। আমার কথা শুনে মহাশূন্যা হাসে, বজ্রধ্বনির মতো করে। আমার গল্প মুক্তি নয় যে, আমার জীবনে শুধু মৃত্যু আর প্রতিশোধ। না, শুধু সেই শেষ অধ্যায় নয়, মায়ের কাছে আজ সমস্ত কিছু উৎসর্গ করতে হবে তোমাকে, আর আমাকেও। আমার এই শেষের কথাগুলো শুনে যেন তার আঘাত লাগে। তার রূপ এক পলকের জন্য ম্লান হয়, যেন মহাশূন্যের ভিতরে লুকোনো কুসুমী বেরিয়ে আসতে চায়। সে প্রচণ্ড বেদনায় মাথা দোলায়। সেসব কথা বলতে আমার কষ্ট হয়।
সে সব স্বপ্ন ভেঙে গেছে। এরপর এক নিদারুণ স্তব্ধতা নেমে আসে। মহাশূন্যা নদীর দিকে তাকায়। তার কণ্ঠ এবার যেন ভেঙে গলে পড়ে। সেদিন নদীর জল বড় সুন্দর, বড় স্বচ্ছ ছিল। সে একটা ওই হাতে করে এসেছিল। কিন্তু বলতে বলতেই হঠাৎ সে থেমে যায়, চিৎকার করে ওঠে, থামোতান্ত্রিক, যথেষ্ট হয়েছে। এগুলো মিথ্যা, সব মিথ্যা। শুধু শুধু বেদনার রাগ সত্য। সে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। তার কাছ থেকে একটি শক্তি তরঙ্গ ছুটে আসে। ক্রমে মহাশূন্যা ক্রোধে আগ্রাসী হয়ে ওঠে। তার কালো শাড়ি বাতাসে ফুলে উঠছে, চুল উঠছে। তার চোখ থেকে রক্তের মতো লাল আলো বের হতে শুরু করে। সে প্রতিশোধ চায়, কোনো স্বীকারোক্তি বা কথা মালা নয়। ওং ক্রিং কালিকায় নমঃ। ওং হ্রিং শ্রিং ত্রিং পরমেশ্বরী কালী কপালিনী। শ্মশানের বাতাস কাঁপছিল অস্বাভাবিক ঠান্ডায়। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিদ্মহে। এবার মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে যেন ঝড় উঠল। মাটিতে অষ্টদলবদ্ধ এঁকে তার মধ্যখানে বসেছিলাম আমি। যদিও সেই দেহবন্ধনের ভিতরে কোনো অশুভ আঁচ পৌঁছল না। শুধু আমার সম্মুখ থেকে বেরিয়ে এলো ধূসর আলোর একটি স্তম্ভ। ধীরে ধীরে তা মূর্ত হতে লাগলো, কিন্তু তখনই চিৎকার করে কেঁদে উঠল মহাশূন্যা। উদ্ধার করো আমাকে, এই যন্ত্রণা থেকে মুক্ত করো। আমি উচ্চারণ করলাম মোক্ষণের মন্ত্র, কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্মশানের চারপাশের বাতাস হুঙ্কার দিয়ে উঠল। তীব্র গন্ধকের পুঁতি গন্ধ ছড়ালো বাতাসে। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল চারপাশ। আমি জমিদার হরে কৃষ্ণ জীবিত কালে কুসুমকে বলি দিয়েছিলাম কালী সাধনার নামে। ধীরে ধীরে দেখলাম একখানা দেহ ভয়ানক দুর্গন্ধওয়ালা আধা পচা, পরনে জমকালো কিন্তু মলিন জমিদারি পোশাক পরা একটা লোক এসে দাঁড়িয়েছে। মুখে তার চিরকালীন নিষ্ঠুর হাসি। তারানাথ, তুমি কি ভেবেছ আমাকে ফাঁকি দেবে? এই আত্মা আমার অধিকার করা। গদাধর ওর মালিক আর ওই শয়তান ছেলে মেয়ে আমাদের দুজনকেই বাগে পেয়ে মেরেছে। ওকে দিয়ে আমরা স্বর্গের দরজা খোলবার চেষ্টা করছিলাম। আমি মন্ত্র উচ্চারণ করতে লাগলাম দ্রুত, কিন্তু তখন এলো দ্বিতীয় আত্মা। শয়তান গদাধর, কালো কাপড়ে মোড়া তার দেহ, গলায় নরমুণ্ডের মালা, চোখ দুটি জ্বলছিল লাল টকটকে আলোয়। সে চিৎকার করে বলল, বন্ধ করো, বন্ধ করো ওই মন্ত্র তারানাথ। তুমি জানো না কি শক্তি এই আত্মায় লুকিয়ে আছে। ওকে মুক্তি দিলে আমাদের বহু বছরের সাধনা ধ্বংস হয়ে যাবে তারানাথ। কুসুমীর আত্মা আবার আর্তনাদ করে উঠল। ওরা আমাকে নিয়ন্ত্রণ করতে চায়। চিরতরের জন্য দুজনকে মেরে ফেলো, শান্তি পায়নি। জমিদারের আত্মা এবার অগ্রসর হলো। শ্মশানের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো অসংখ্য হাড়ের হাট, যা আমার দিকে এগিয়ে এলো। বজ্রপানি হুম! সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম আমি। আকাশ থেকে বিদ্যুতের একটি রেখা নেমে এলো। সাথে সাথে হাড়ের হাতগুলো ভস্ম হয়ে গেল। কিন্তু গদাধরের বন্দি পিশাচ তখন বিড়বিড় করে যেন কি একটা মন্ত্র উচ্চারণ করল। শ্মশানের চারপাশ থেকে
অসংখ্য পেতনি প্রেত ভূতের আবির্ভাব ঘটল। তারা সবাই গদাধরের হাতে বলি হওয়া নর নারী। তারা একসাথে সমস্বরে বলে উঠল, আমাদের বেদনা বুঝতে পারবো তারা মা। তোমার মতো সত্যাত্মিক কখনো বুঝবে না এই নরবলির প্রয়োজনীয়তা। স্পষ্ট অনুভব করলাম আমার কপালে ঘাম দেখা দিয়েছে। দ্রুত মাটিতে একটি প্রতিরক্ষা চক্র আঁকতে শুরু করলাম, কিন্তু জমিদারের আত্মা ততক্ষণে আমার দিকে ছুটে এলো। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মা সেখানে আবির্ভূত হয়ে জমিদারকে প্রতিরোধ করে দাঁড়ালো। তুমি জীবিতাবস্থায় আমাকে মেরেছ, মরেও শান্তি দেবে না। গদাধরে ডাকে শ্মশানের সমস্ত ভূত প্রেত একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, আর আমাকে না পেরে তারা রঘু মাঝির উপর প্রতিশোধ নিতে চাইল। তাদের ঠান্ডা স্পর্শে রঘু মাঝি চিৎকার করে উঠল, বাঁচান ঠাকুর, বাঁচান! আমার আমার শরীর যে অবশ হয়ে আসছে, বাঁচান ঠাকুর! জমিদার নিশিকান্ত একসাথে মন্ত্র পড়তে শুরু করলো। আকাশ মেঘে ঢেকে গেল, বজ্রপাত হতে শুরু করলো শ্মশানের চারপাশে। তুমি হেরে যাবে তারানাথ। আমরা বহু বছর ধরে এই শক্তি সঞ্চয় করেছি। আমি ভক্তি ভরে উচ্চারণ করলাম, ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মন্ত্রের শক্তিতে কুসুমের আত্মা উজ্জ্বল হতে শুরু করলো। জমিদার আর নিশিকান্তের আত্মা এবার কেমন যেন পিছিয়ে যেতে বাধ্য হলো। না, যা হতে দেব না। নিশিকান্ত চিৎকার করে তার সমস্ত ভূতদের আদেশ দিল শেষ আক্রমণে। শ্মশান কেঁপে উঠল, মাটি ফেটে চারদিক লাশের হাত বেরোতে লাগলো। কিন্তু আমার মন্ত্রের শক্তি তখন চূড়ান্ত পর্যায়ে। কুসুমের আত্মা থেকে বেরিয়ে এলো তীব্র সাদা আলো, যা সমস্ত অশুভ শক্তিকে গ্রাস করতে লাগলো। জমিদার আর নিশিকান্তের আত্মা আর্তনাদ করে উঠল। তারা চিৎকার করল। হঠাৎ একটি আশ্চর্য ঘটনা ঘটল। মহাশূন্যার ক্রোধের শক্তি তরঙ্গ সামনে আসতেই যেন একটা অদৃশ্য দেওয়ালে বাঁধা পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। সে বলল, তুমি তুমি সত্যিকার তন্ত্র জানো, গদাধর ওজার মতন ভণ্ড নও তুমি। গদাধর মিথ্যা তন্ত্রে তোমাকে বন্দি করেছে। আমি দেবীর কৃপায় তোমাকে মুক্ত করতে চাই, কিন্তু তুমি সহযোগিতা করো, তোমার ক্রোধ ত্যাগ করো। শ্মশানের বাতাসে তখন মৃত্যুর নিঃশ্বাস। চারপাশের বাতাস কাঁপছিল অদৃশ্য হাহাকারে। আত্মাদের এই করুণ প্রার্থনায় বাতাস ভারী হয়ে গেল। আর ঠিক তখনই অঘটনটা ঘটল। শ্মশানের কেন্দ্রভূমি থেকে মাটির নিচে শোনা গেল গভীর এক গর্জন। মাটি ফেটে বেরিয়ে এলো রক্তবর্ণ অন্ধকারের এক স্তম্ভ। বাতাসে ভেসে এলো ঘণ্টা ও ডমরুর ধ্বনি। মনে হচ্ছিল মাটির গভীরে যেন ভূমিকম্প হচ্ছে। গদাধর পিছিয়ে গেল। রক্তালোকের মধ্যে আবির্ভূত হলো এবার এক ভয়ঙ্কর রূপ। 10 হাত বিশালা, গায়ের রং মেঘ কালো, গলায় নরমুণ্ডের মালা, হাতে খড়গ, ত্রিশূল, ঘণ্টা, ডমরু, নরমুণ্ড, অভয় মুদ্রা। চোখ 3টি, সূর্য চন্দ্র অগ্নির মতো জ্বলজ্বলে। কিন্তু মুহূর্তের মধ্যে চোখ ঝলসে গেল সেই আলোক ছটায়।
মহাকালীর রূপ দর্শনের সৌভাগ্য কি আর আমার হয়েছে? তার পদধ্বনিতে শ্মশানের মাটি কেঁপে উঠল। সমস্ত ভূত প্রেত একসাথে আর্তনাদ করে পলায়ন করতে চাইল, কিন্তু তাদের যেন অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে কেউ। তুই যে জীবনে নিধিয়ে রক্ত পান করেছিস, মৃত্যুতেও তুই শান্ত হসনি। আজ তোর শেষ দিন। দেবীর কণ্ঠস্বর শ্মশানের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হলো। জমিদার চিৎকার করে বললেন, আমি কালীর উপাসক, আমি তোমার জন্যই এমন করেছি মা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কালীর উপাসক? তুই তো আমাকে ডাকিসনি, ডেকেছিস শুধু নিজের লালসাকে। আজ তোদের সেই লালসা এই জায়গায় এনে দাঁড় করিয়েছিস শয়তান। এই উজ্জ্বল আলোক বলয়ের ভেতর থেকে একটা অন্ধকার হাত ধীরে ধীরে এগিয়ে আসতে জমিদারের আত্মা চিৎকার করতে শুরু করলো। না, এটা হতে দেব না। তার দেহ থেকে বেরিয়ে আসতে থাকলো অসংখ্য কালো কালো ছায়া। সেই সব নরনারী যাদের সে জীবনে বলি দিয়েছিল বা মেরেছিল, তারা জমিদারকে ঘিরে ধরল, টানাটানি শুরু করলো। জমিদারের আর্তনাদ অন্ধকার আকাশে মিশে গেল, কিন্তু মায়ের আদেশে সেই সব আত্মা তাকে টেনে নিয়ে গেল শ্মশানের গভীরতম অন্ধকারে। তারপর দৃষ্টি পড়ল গদাধরের উপর। আর তুই যন্ত্রণাকে যার ধর্ম করেছিস, আমার সামনে তুই ওই মেয়েটাকে বলি দিয়েছিস। তখন আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম আজকের দিনটা উপস্থিত হবেই। নিশিকান্ত ভয় কাঁপছিল, কিন্তু একবার শেষ চেষ্টা করল। সে উচ্চারণ করলো তার সবচেয়ে শক্তিশালী মন্ত্র, এবং চারপাশের সমস্ত ভূত প্রেত একসাথে কলরব করে উঠল, কিন্তু নিজেদের যন্ত্রণায়। মনে হলো মা শুধু হাসলেন। তার ভুবন মোহিনী হাসি, তার তৃতীয় নয়ন থেকে বেরিয়ে এলো এক জ্বলন্ত শিখা, যার স্পর্শ মাত্র শ্মশানের সমস্ত ভূত প্রেতকে ভস্ম করে দিল। গদাধর পলায়ন করতে চাইল, কিন্তু চেষ্টা করেও বিফল হয়ে সে বন্দী হলো। তোর সাধনা যন্ত্রণার উপর প্রতিষ্ঠিত ছিল, তাই তোর শাস্তিও হবে যন্ত্রণার মধ্যেই। এবার ঝলসে উঠল খড়গ। বুঝলাম, যে অবিচার সে জীবিত কালে করেছে সেই পথেই তার সমাপ্তি হবে। দেখতে দেখতে নিশিকান্তের আত্মায় অসংখ্য টুকরো হয়ে গেল। প্রতিটি টুকরো থেকে জন্ম নিল এক একটি ক্ষুদ্র অন্ধকার। তারা পরস্পরের সাথে লড়াই শুরু করল, কিন্তু এই লড়াই থামবে না। তারা এইভাবেই চিরকাল নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকবে, অন্তর কলহের জ্বালায়। ধীরে ধীরে শ্মশান নিস্তব্ধ হল। উজ্জ্বল আলোক বলয় ধীরে ধীরে কুসুমের আত্মার দিকে ফিরলেন। তার ভয়ঙ্কর মুখে এবার যেন মায়ার অনুভূতি ফুটে উঠল। তুই মুক্ত কন্যা, তোকে আমি গ্রহণ করেছি অনেক আগেই, কিন্তু তোর পূর্বজন্মের সঞ্চিত পাপ তোকে মুক্তির পথে বাধা দিচ্ছিল। আজ এই সাধুর কল্যাণে তুই মুক্ত। কুসুমের আত্মা থেকে তখন বেরিয়ে এলো স্বর্গীয় আলো। সে মাথা নোয়ালো দেবীর প্রতি, তারপর ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে সেই অভয় পদে প্রণাম করলাম। মিলিয়ে যেতে যেতে সেই কণ্ঠস্বর
আমার উদ্দেশ্যেই যেন বলে গেল, এই পথ কখনো সহজ নয় তারানাথ, কিন্তু মনে রেখো, যত অন্ধকারই হোক না কেন, আমি সবসময় আমার ভক্তের সঙ্গে আছি। যাও, আরও অনেক পাপী তোমার অপেক্ষায় আছে, আর আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। রক্তালোক ধীরে ধীরে মিলিয়ে গেল। মহাকালী লয় পেলে। শ্মশানে আবার নেমে এলো নিস্তব্ধতা, কিন্তু এবার সেই নিস্তব্ধতা ছিল শান্তি, ভয়ের নয়। আর যেখানে এই সমস্ত ঘটনা ঘটছিল, সব কিছুর অবসানে দেখলাম সেখানে পড়ে রয়েছে এক রক্ত জবার মালা। দূর থেকে ছুটে এলো মাঝি। শ্মশানের পাকুর গাছের ডালে একটি শকুন বসে সব দেখছি। কেউ যেন সব বুঝে সমস্ত অবসানে নিঃশব্দে ডানা মেলে উড়ে গেল। মনে হলো মা তো কোথাও একা যান না, তাহলে কি তিনি মহাকাল? যাই হোক, জীবনে যা পেয়েছি তার মূল্য কি এতই সস্তা? ভোরের আলোয় শ্মশান এখন শান্ত, কিন্তু এই শ্মশানের ইতিহাসে যোগ হলো আরেকটি অধ্যায়। এই অধ্যায় থেকে ওই শ্মশান কোনোদিন আর পাপ স্থান পাবে না। রঘু বলল, ঠাকুর, মহাশূন্যের প্রদীপ নিভে গিয়েছে। মহাশূন্যকে মা তার কোলে ঠাঁই দিয়েছেন। রাত পেরিয়ে ভোর হলো। পূর্ব দিকে আকাশ ফর্সা হলো ক্রমে। করালেশ্বর শ্মশানের উপর সোনালি রোদের আভা পড়ল আবার। নদীর জল আবার স্বচ্ছ হয়ে দেখা গেল তাতে সকালের আলো ঝিকিমিকি করছে, যেন বহু বছরের একটা ভারী পর্দা সরে গেছে। গ্রামের মানুষজন ভিড় করে এসে আমাকে প্রণাম করতে লাগলো। বুঝলাম বিদায় নেওয়ার সময় এসেছে। সেদিনের নদীর ধারে দেখা সেই বৃদ্ধ দেখলাম আজও এসেছে। সে বলল, গোসাইজি, সব ঠিক আছে তো? ঠিক আছে, তোমাদের গ্রামের উপর থেকে অভিশাপ মুছে গেছে। কিন্তু নিরঞ্জন কোথায়? নিরঞ্জনের খোঁজ কেউ দিতে পারল না। সে নাকি এমনই ভবঘুরে, তার ঘর দুয়ার নেই, এমনই আসে এবং চলে যায়। আবারও মনে পড়ে গেল অমর জীবনের কথা, আমার সেই হারানো বীরু দাদার কথা। জীবনে এমন কত মানুষ আসে যায়, তাদের খোঁজ বা বর্ণনা কি সঠিকভাবে করা সম্ভব? সেদিনই চলে আসতে চাইছিলাম, কিন্তু কিছুতেই সেই দিনটা আসতে দিল না ওরা। অগত্যা পরদিন ভোরের প্রথম আলো ফুটতেই আমার ঝোলা কাঁধে নিয়ে শেষবারের মতো ফিরে তাকালাম শ্মশানের দিকে। গত রাতের ভয়াবহ যুদ্ধের পর এখন শ্মশানে নেমেছে অপার্থিব শান্তি। মহাকালীর আশীর্বাদ এখানের বাতাসে মিশে আছে, কিন্তু আমার হৃদয় আজ ভারী। অত সকালেও দেখলাম গ্রামের রাস্তায় সমস্ত গ্রামের লোকজন জড়ো হয়েছে বটগাছের নিচে। সেই বৃদ্ধের নাম রাম কানাই। তার এবং বাকি কিছু লোকের চোখে জল। তারা সবাই জানে কোথা থেকে কিভাবে তাদের জীবনের ওপর থেকে কত বড় একটা ফাঁড়া কেটে গেছে। তুমি থাকলে আমরা নিশ্চিন্তে থাকতাম ঠাকুর। দেখলাম রাম কানাইয়ের কণ্ঠ ভারী। শেষবার আমারও চোখ ভিজে এলো। জানতাম এই গ্রামে আমি কত স্মৃতি রেখে যাচ্ছি। কিশোর গোপাল প্রায় কাঁদু কাঁদু হয়ে বলল, গুরুজি, আমি কি তোমার সঙ্গে যেতে পারবো না?
তোমার জীবনে অন্য অনেক কাজ আছে। সবাইকে প্রণাম করে রওনা দিলাম নিজের পথে। পিছনে ফিরে তাকালাম না আর। পিছনে তাকালে মন বড় দুর্বল হয়। গ্রাম ছাড়িয়ে পৌঁছলাম আম বাগানের পথে। সকালের রোদ পাতায় পড়ে সোনালি হয়ে ঝিলিক খেলা করছে। এই পথ ধরে একদিন এসেছিলাম এদিকে। উদ্দেশ্য কি ছিল আর কি হয়ে গেল? হঠাৎ একটি পরিচিত কণ্ঠস্বর কানে এলো। অনেকদিন পর দেখা ঠাকুরমশাই। পথের বাঁকে দাঁড়িয়েছিল নিরঞ্জন। অবশেষে দেখা দিল সে। তবে আজকের নিরঞ্জনের চেহারা দেখলে বোঝা যায় সে সাধারণ মানুষ নয়। লম্বা চুল তার আজ এলোমেলো বদলে গোছানো, চোখে অদ্ভুত এক দীপ্তি, পরনে সাধারণ কিন্তু পরিষ্কার ধুতি আর চাদর। বয়স আজও তার অনুমান করা কঠিন। দেখা দিলে অবশেষে। আমি জানতাম ঠাকুরমশাই আপনি পারবেন। আমারও জীবনের উদ্দেশ্য সফল হয়েছে। এবার অন্য কোনো গ্রামে, অন্য কোনো শ্মশানে দেখা হবে হয়তো আবার আপনার সাথে। মৃদু হেসে দুজনে দুপথে চলে গেলাম। গ্রামের শেষ বাড়িটি পিছনে অনেক দূর পড়ে রইল এক সময়। সামনে আবারও অজানা, আবারও অচেনা এক যাত্রাপথ। জানা নেই কি অপেক্ষা করে আছে সামনে, কিন্তু সে যে যাই থাক না কেন এগিয়ে তো যেতেই হবে। এই বলে ঠাকুরমশাই থামলেন। আমরাও নিঃশ্বাস ফেললাম। শীতের দিনের বেয়ারা বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। আজ রাত বেশ অনেকটাই হয়েছে। আমি আর কিশোরী দুজনে উঠে পড়লাম। তারানাথ কিন্তু বসে রইলেন তার নিজের জায়গায়। রাস্তায় আস্তে আস্তে একটা কথা আমার বড় মনে পড়ছিল। এক মহাশূন্যের প্রদীপ নিভিয়ে এক বিরাট জনপদকে মুক্তি দিয়েছেন ঠাকুরমশাই, কিন্তু আর এক মহাশূন্যের প্রদীপের মতোই তার গল্পের দ্বীপ যেন জ্বলতে থাকে চিরন্তন। সেই উদ্দেশ্যেই তো আমাদের মতো গল্প অনুরাগীদের বারবার তার কাছে ছুটে আসা। বাকি তার কথাতেই বলা যায়, জীবন রইল, তিনি রইলেন, আমরাও রইলাম, আর রইল নিরঞ্জন অথবা অমর জীবন। আমি কিশোরী হয়তো একদিন মহাকালের নিয়মে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেব, কিন্তু তখন নতুন প্রজন্ম যেন ঠাকুরমশাইয়ের এই মটলেনের বাড়িকে ভুলে না যায়। তারা যেন এমনই নিয়ম করে আসে ঠাকুরমশাইকে দিয়ে নতুন নতুন গল্প বলিয়ে নেওয়ার জন্য। কলকাতার শীতের বৃষ্টিবিঘ্নিত জনপদ আজ যেন বড় বেশি ফাঁকা, থমথমে। আমরা দুজন ছায়ামূর্তির মতো মৃত নগরীর জনপদে হারিয়ে গেলাম এক সময়।